ডাবল ইঞ্জিন সরকারের সুফল আমাদের সবার জন্য। আয়ুষ্মান ভারত জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে। গোটা দেশেই আয়ুষ্মানের সুবিধা রাজ্যবাসীর। ভিন রাজ্যে আয়ুষ্মানের সুবিধা পাবেন বাংলার পরিযায়ীরা। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, প্রথমত এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প, এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, কিভাবে পাবেন, কোথায় পাবেন? দেখো, আয়ুষ্মান ভারতের সুবিধা যারা এ রাজ্যের বাসিন্দা রয়েছেন, অবশ্যই এ রাজ্যে থাকেন বা ভিন রাজ্যে থাকেন কর্মসূত্রে বা পড়াশোনার জন্য, তারা সবাই এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সেটা স্পষ্ট করে দিলেন। অবশ্যই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে বর্তমানে রয়েছেন 6 কোটিরও বেশি কার্ড রয়েছে। তোমাকে আবারও জানিয়ে রাখি, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে 6 কোটিরও বেশি কার্ড রয়েছে। অর্থাৎ এই 6 কোটিরও বেশি যে কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে, এই যাদের কার্ড রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে, তারা সবাই আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এবং এই প্রক্রিয়া বা এনরোলমেন্টের প্রক্রিয়া জুন মাস থেকে শুরু করা হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে। এই আয়ুষ্মান ভারত কিভাবে কার্যকরী করা হবে তা নিয়ে 4 মের পর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, প্রশিক্ষণ নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের 2 আধিকারিককে, অর্থাৎ 2 আইএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই আয়ুষ্মান ভারত কার্যকরী করা নিয়ে। ইতিমধ্যেই গোটা পরিকল্পনাটাকেই চূড়ান্ত করে ফেলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আগামী সপ্তাহেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে এই আয়ুষ্মান ভারত কার্যকরী করা নিয়ে একটি এসওপি বা গাইডলাইন জারি করে দেওয়া হবে। যেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে যে এই আয়ুষ্মান ভারত এ রাজ্যে কীভাবে কার্যকরী করা হচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই আয়ুষ্মান ভারত নীতিগতভাবে এ রাজ্যে কার্যকরী করা হলেও অন্যান্য রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে আয়ুষ্মান ভারত যে পলিসিতে কার্যকর করা হয়, এ রাজ্যে তার ক্ষেত্রে কিছু কিছু ক্লজ আলাদা করে যুক্ত করা হতে পারে বা বেশ কিছু ধারা আলাদা আলাদা করে যুক্ত করা হতে পারে, কারণ এ রাজ্যে যেহেতু স্বাস্থ্যসাথী প্রকল্প পরিচালনা করা হয়। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তর এগোচ্ছে। অবশ্যই জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের সুবিধা। আচ্ছা সোমরাজ, ঠিক এখানে একটা বিষয় জানতে চাইবো। দেখো, এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধার জন্য আমরা জানি যে স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে। এই স্বাস্থ্যসাথী সুবিধা রাজ্যের মানুষ পান। স্বাস্থ্যসাথী এবং আভা আয়ুষ্মান ভারত প্রকল্পের এই যে স্কিম, তাতে পার্থক্যটা কি? দেখো, পার্থক্য থাকবে। স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে স্বাস্থ্যসাথীর কার্ড শুধুমাত্র এ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে যে হসপিটালগুলি ছিল, অর্থাৎ যারা প্যানেলে ছিল যে হসপিটালগুলি, সেখানে গেলে সুবিধা পাওয়া যেত। কিন্তু যেটা অভিযোগ উঠত যে অন্য রাজ্যে গেলে, অর্থাৎ শুধুমাত্র যদি তুমি ঝাড়খণ্ড যাও, বিহার যাও, সেই রাজ্যের হাসপাতালে গেলেই স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা কোনোভাবেই পাওয়া যেত না। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এ রাজ্যের মানুষ, কিন্তু তারা চাকরি সূত্রে বাইরে থাকেন, সে দিল্লি থাকুক বা মহারাষ্ট্রেই থাকুক বা যে কোনো রাজ্যেই থাকুক, আয়ুষ্মান ভারতের অধীনে যে যে হসপিটালগুলি রয়েছে প্রত্যেকটি হাসপাতালই তারা সুবিধা পাবেন এবং যে রাজ্যে তারা থাকেন সেই রাজ্যে বসেই এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এক্ষেত্রেই মূলত বাড়তি সুবিধা থাকবে এ রাজ্যের মানুষের কাছে, যে শুধুমাত্র এ রাজ্যেই যে হাসপাতালগুলোতে সুবিধা পাওয়া যাবে তা নয়, ভিন রাজ্যের হাসপাতালগুলিতেও সুবিধা পাওয়া যাবেন। তুমি জানো, অনেকেই চাকরি সূত্রে ভিন রাজ্যে থাকেন, পড়াশোনার ক্ষেত্রে ভিন রাজ্যে থাকেন, তারা যে যে রাজ্যে থাকেন সেই রাজ্যেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যাবে। অবশ্যই জুলাই মাস থেকে এই পরিষেবাটা পাওয়া যাবে। জুন মাস থেকে এনরোলমেন্টের প্রক্রিয়া শুরু হবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় জানালেন যে খুব দ্রুত তারা মনে করছেন যে এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এবং সাধারণ মানুষ আয়ুষ্মান ভারতের পরিষেবা পেতে শুরু করবেন। আয়ুষ্মান ভারতের পরিষেবা পাওয়া যাবে জুলাই থেকে। জুন থেকে এনরোলমেন্ট শুরু। প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে প্রকল্পের সুবিধা। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার, তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ। আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি বরাদ্দ। রাজ্যের স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে ৩,০০০ কোটি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের, দেখো এই যে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ হলো, কোথায় কোথায় এই টাকা কিভাবে ব্যবহার করা হবে? দেখো, গত 2 বছর ধরে এ রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। তার কারণ, জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্র সরকারের থেকে বারবার যে চিঠি দেওয়া হয়েছিল এবং যে নিয়ম মানার কথা বলা হয়েছিল, অভিযোগ ওঠে তৎকালীন অর্থাৎ এর আগে সরকারের সময় সেই নিয়ম মানা হয়নি। তাই 2023-24 এবং 24-25 এই 2 অর্থবর্ষের টাকা রাজ্য পায়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে যে বৈঠক করে, সেখানে আগের যে 2 অর্থবর্ষের টাকা সেই টাকা দেওয়ারও অনুরোধ জানানো হয়। পাশাপাশি চলতি অর্থবর্ষের টাকা হিসাবে 2,100 কোটি টাকারও বেশি টাকার দেওয়ার অনুমোদন রাজ্যকে দেওয়া হয়েছে। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ব্লকে ব্লকে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন সহ ব্লকে ব্লকে স্বাস্থ্যের উন্নয়নে একাধিক কাজ করা হয়। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনেই 2,100 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো, যার মধ্যে 500 কোটি টাকা অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা রাজ্য আজ পেয়ে গেল। এটি গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, যেহেতু জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রের যে শেয়ার রাজ্যের পাওয়ার কথা, সেই শেয়ারের টাকাই চলতি অর্থবর্ষে দেওয়ার অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ কেন্দ্রের শেয়ার বাবদ রাজ্য এই আয়ুষ্মান ভারত কার্যকর করার জন্য 976 কোটি টাকা পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কার্যকর করা হচ্ছে রাজ্যে, তার মধ্যে 2টি প্রকল্পের জন্য 3,100 কোটি টাকার কাছাকাছি পাচ্ছে রাজ্য। ওকে। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2,103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে 3,000 কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। রাজ্যে এবার নতুন নিয়োগ নীতি, ঘুষ দিয়ে আর চাকরি নয় ঘুষ দিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যেই বদলাচ্ছে খোল নলছে। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইনও। রোজগার মেলায় এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হোয়াটসঅ্যাপ মেসেজে আর হবে না নিয়োগ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। ইফ নেসেসারি উইল মুভ এ ফ্রেশ রিক্রুটমেন্ট পলিসি in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব।
স্বচ্ছ নিয়োগের বার্তা, তৃণমূল জমানার নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা মুখ্যমন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম, বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল। পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন। নিয়োগে সংবিধানও মানেনি তৃণমূল, এসসি এসটি সংরক্ষণে মানা হয়নি কোনো নিয়ম, এমনটাই অভিযোগ। বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 পয়েন্ট রোস্টার মানতে হবে। এসসি এসটি এবং ওবিসি রিজার্ভেশন, সাথে ইডব্লিউএস এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 পয়েন্ট রোস্টার। এর ফলে আমাদের এসসি এসটি, অরিজিনালি ওবিসি অ্যাপ্রুভ বাই দি ন্যাশনাল ওবিসি কমিশন, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যে 10% ইডব্লিউএস অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। রাজ্যের নতুন নিয়োগ নীতি, বিধানসভায় আনা হবে নতুন নিয়োগ বিষয়ক আইন। রাজ্যে নতুন নিয়োগ নীতি, নিয়োগ স্বচ্ছ করতে রাজ্যের নতুন নিয়োগ নীতি। ঘুষ দিয়ে আর কোনোভাবেই চাকরি নয়, হোয়াটসঅ্যাপ করে চাকরি নয়, স্বচ্ছ নিয়োগে খোল নলছে বদলাচ্ছে সরকার। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রাজ্যের নতুন নিয়োগ নীতি, রাজ্যের এই উদ্যোগে স্বস্তি চাকরি প্রার্থীদের। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে ওএমআর শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল। সেগুলো ওভারটেক করে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা ওএমআর দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রস্তাবকে আমরা সমর্থন করছি এবং সাধুবাদ জানাচ্ছি। দুর্নীতি হয়েছে আগের নিয়োগের, সেই সব ক্ষেত্রগুলোকে যেন তিনি দেখেন ভালোভাবে। আমাদের অনেকের বয়স পেরিয়ে গেছে, আমরা হয়তো চাকরি, সেই উনি বলেছেন মানে যে 5 বছরে ছাড় দেবেন, কিন্তু অনেকে হয়তো সেই ছাড়ও পাবে না। যে দুর্নীতিগুলো হয়েছে, এই সরকার যেন সেই দুর্নীতিগুলোর প্রকাশ করে আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে এই মানে এই অবস্থান থেকে মুক্তি দেয়। এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং উনি এরকম স্বচ্ছভাবে পজিটিভভাবে কাজ করবেন, নিয়োগ দেবেন, এটা আমাদের আশা ছিল এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন, যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক এবং যোগ্যরা যদি শিক্ষক হয় তবেই সমাজের উন্নতি হবে। সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রেখেই কাজ করুন এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতভাবে ওনার পাশে আছি এবং ওনার সঙ্গে আছি।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রোজগার মেলা, কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ কেন্দ্রের। দেশজুড়ে 47 জায়গায় আজ একসঙ্গে মেলা। ভার্চুয়ালি রোজগার মেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর। 51,000-এরও বেশি কর্মসংস্থান তৈরির টার্গেট। যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম তার পাশাপাশি রোজগারের ক্ষেত্রেও নতুন দিশা। রাজ্যের 3 রোজগার মেলায় 1800 জনের চাকরি ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কর্মসংস্থানের উদ্যোগ রাজ্যের রোজগার মেলায়। রাজ্যের 3টি রোজগার মেলায় 1800 জনের চাকরি ইতিমধ্যেই হয়েছে। গোটা দেশে 51,000 তাদের চাকরি পেলেন। জীবনের নতুন শুরু। পশ্চিমবঙ্গে প্রায় 1803 জায়গায় যারা কর্মযোগী তারা আজকে ভারতবর্ষে নির্মাণে তারা অংশগ্রহণ করলেন। মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, এমনটাই চেয়েছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেছেন, রাজ্যে অতীতে যেভাবে স্বজন পোষণ, দুর্নীতির মাধ্যমে সরকারি চাকরি হতো তা আর নৈব চ। বিবেকানন্দ পাল পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা, ওটি টেকনোলজিস্ট হিসাবে কল্যাণী এইমসে নিয়োগপত্র পেলেন রোজগার মেলা থেকে। সত্যি খুব ভালো লাগছে, কেননা এখানে স্টেটে অনেক দিন ধরে রিক্রুটমেন্ট ছিল না। এমসে রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের এমসিআরই মাধ্যমে। তো এমসিআরই বছরে 2বার করে তো হচ্ছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এমসের মতো জায়গায় নিজে সার্ভিস দেবো মানুষকে, খুব ভালো লাগবে। চাকরি পেয়েও দুর্নীতি, প্যানেল বাতিল, বহু মানুষ রাস্তাঘাটে বসে পড়েছিল, কান্নাকাটি। শুধু শিক্ষকতা কোনো, বিভিন্ন ক্ষেত্রে বহুদিন সরকারি চাকরি ছিল না রাজ্যে, সে তুলনায় কেন্দ্রের চাকরি পেলেন। শিক্ষকদের যে দুর্নীতিটা হয়েছে সবাইয়েরই খুবই খারাপ লেগেছে, যে একটা শিক্ষক মানুষ আমাদের মেরুদণ্ড, শিক্ষার মেরুদণ্ড, তারা চাকরি না পেয়ে দুর্নীতি বাতিল করা হয়েছে প্যানেল, সেই সব থেকে তো খুবই খারাপ লেগেছে। কিন্তু এই যে এমসে বা সেন্ট্রালে অন্যান্য বিভিন্ন পরীক্ষা যে হচ্ছে, নর্থ সেট থেকে শুরু করে আমাদের এমস, তো তার মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টরা, ক্যান্ডিডেটরা সব চাকরি পাচ্ছে, খুবই ভালো। প্রত্যেকেরই একই বক্তব্য যে এই চাকরি তারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন এবং আগামী দিনে রাজ্য সরকারের চাকরিও যেন মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই হোক, এই দাবি তুলেছেন তারা। প্রত্যেকে আপ্লুত কেন্দ্রের চাকরি পেয়ে। তারা চাইছেন রাজ্যে যেন কোনো বেকার না থাকে। ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। বিগত সরকারের আমলে একাধিক রেল জট ছিল, আর তারপর আমরা পালা বদলের পর দেখেছি হ্যাঁ চিংড়িহাটার কাজ শুরু হয়েছে। আর এবার 61টি রেলওয়ে প্রকল্পের কাজ শুরু। জমি জটে আটকে থাকা রেল প্রকল্পের কাজ শুরু। রোজগার মেলা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দমদম জোকা মেট্রো রুটের সমস্যারও সমাধান। পালা বদলের পর চিংড়িহাটায় কাজ দ্রুত গতিতে। বিগত সরকারের আমলের জমি জট কেটে কাজ শুরু। 61টি রেলওয়ে প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, হ্যাঁ, 61টি রেল প্রকল্প সেটা জমি জটের কারণে আটকে ছিল। গত পূর্বতন সরকার তারা জমি দেয়নি, এমনটাই অভিযোগ ছিল। এবং বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি রাজ্যের সঙ্গে কথা বলেছেন, প্রতি গভর্নমেন্ট রাজ্য সরকারের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে সেখানে যে নতুন সরকার জানিয়েছে যে জমি কোনো রকম বাধা হতে পারে না এবং এই 61টি রেল প্রকল্পই যা খুব দ্রুত বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে মোট 61টি রেল প্রকল্প খুব দ্রুত বাস্তবায়ন করা হবে, এমনটাই জানানো হয়েছে। এবং পরিষ্কার ভাষায় বলা হয়েছে, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন যে 61টি রেল প্রকল্প রাজ্যে থমকে ছিল এবং যেমন ভাবে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্প থমকে ছিল, তেমন ভাবেই রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেলের প্রকল্প থমকে ছিল এবং এই থমকে থাকা রেলের প্রকল্পগুলো খুব দ্রুত বাস্তবায়িত হবে এবং রাজ্যবাসী তারা এর সুফল খুব দ্রুত পেতে থাকবে। কারণ এই জাতীয় সরকারের যে স্বাদ, সেই স্বাদ পশ্চিমবঙ্গবাসী পাবে। এই 61টি রেলের প্রকল্প দ্রুত বাস্তবায়িত হতে চলেছে আমাদের রাজ্যে। মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল,
আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারবে। যে অপরচুনিটি আপনারা আমাদের দিয়েছেন, আমরা সার্ভ করব। দেবরাজ ঘনিষ্ঠ একের পর এক কাউন্সিলর তারা স্ক্যানারে, আরও এক কাউন্সিলর গ্রেফতার। এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার কাউন্সিলর সম্রাট বড়ুয়া। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেফতার। কথা বলবো, অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, সম্রাট বড়ুয়ার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? ইতিমধ্যেই বিধাননগর 6 নম্বর যিনি ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বড়ুয়া, তাকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে এবং এক নয় একাধিক তোলাবাজি করেছেন তিনি তার গোটা এলাকায়, এমনটাই অভিযোগ করে। এই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে বাগেরহাট থানার পুলিশ ইতিমধ্যেই সম্রাট বড়ুয়া ওরফে রাখাল দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ এই কাউন্সিলর তাকে গ্রেফতার করে। আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে ইতিমধ্যে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো। তার বিরুদ্ধে এই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রমোটারদের থেকে টাকা আদায় থেকে শুরু করে জোর করে তোলাবাজি করার অভিযোগ, এই অভিযোগ একাধিকবার যখন থানায় দায়ের হয়, এর পরবর্তী ক্ষেত্রে বাগেরহাট থানার পুলিশ গতকাল রাতের বেলা তাকে বাগেরহাট এলাকা থেকে গ্রেফতার করে। আজকে তাকে আদালতে পেশ করতে হেফাজতে নেওয়া পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। ওকে অনুপ, সঙ্গে থাকো। দেবরাজ ঘনিষ্ঠ আরও এক কাউন্সিলরের আত্মহত্যার ঘটনা। দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস। গ্রেফতারির ভয়ে কি আত্মহত্যা? দক্ষিণ দমদম তৃণমূল কাউন্সিলরের রহস্য মৃত্যু ঘিরে এই প্রশ্ন উঠছে। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দক্ষিণ দমদম পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, অন্যদিকে তিনি কিন্তু পৌরসভা সিআইসিও হয়েছে ছাত্র ছাত্রের, এবং তার এই আত্মহত্যার ঘটনা সকালবেলা তার যে বাড়ি, সেই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। যেটা বলা হচ্ছে যে বারবার এই যে কাউন্সিলর একাধিক যে গ্রেপ্তার দেবদাস চক্রবর্তী ঘনিষ্ঠ, এরপর থেকেই তিনি কিন্তু মানসিক ভোটের পরে অবসাদে ভুগছিলেন এবং কোথাও গিয়ে গ্রেপ্তারির আশঙ্কা করছিলেন। সেই কারণে তিনি আত্মহত্যা করেছেন। যদিও পরিবারের লোকের অভিযোগ যে গোটা ঘটনা তার আগে থেকেই ভোটের ফল প্রকাশের পর থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল এবং তার থেকে 10 লক্ষ টাকা আদায় করার চেষ্টা করা হচ্ছিল এবং যে কারণে তিনি কিন্তু মানসিক অপচয়ে ভুগছিলেন। অন্যদিকে ভোটের পরে ফল প্রকাশ, খারাপ ফল এবং প্রার্থীর হার, এর বাবদেই বিভিন্ন যে কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছিলেন, সেখানেই তিনি মনে করছেন গ্রেপ্তারের আশঙ্কা করছিলেন। সেই কারণেই তিনি প্রভাব থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যদিও গোটা ঘটনা নাগরিক থানার পুলিশ তারা এই মুহূর্তে খতিয়ে দেখছে। ওকে। আর এবার বিদঘুটে মূর্তি সরে গেল কোথা থেকে? যুব ভারতীর সামনে থেকে। বিশ্ব বাংলা লোগো দেওয়া সেই মূর্তি ভাঙার নির্দেশ দেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। আর এবার সরে গেল সেই মূর্তি। সহকর্মী প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, যেমন কথা তেমন কাজ। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেইছিলেন, এই মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী মূর্তি ভেঙে ফেলা হলো। দেখো, এর আগে মেসি কাণ্ড হোক কিংবা বিভিন্ন যে ম্যাচের ক্ষেত্রে আমরা দেখেছি ফুটবল প্রেমী বাঙালি বারংবার এই মূর্তি ওখানে তৈরি করার পর থেকে কিন্তু মিম তৈরি করেছে, সমাজ মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে যে বাঙালির শ্রেষ্ঠ যে খেলা, সেই খেলাকে কোথাও গিয়ে অপমান করা হচ্ছে এই মূর্তির মাধ্যমে। এবং নিশীথ প্রামাণিক তাকেও তিনি যখন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তারপরে যখন সাংবাদিকরা এই প্রশ্ন করেন যে বিভিন্ন জায়গায় যে পুরনো মূর্তি ভাঙা হচ্ছে বিশ্ব বাংলার, সেগুলোর পাশাপাশি কি এই মূর্তিও সরিয়ে ফেলা হবে, তখন কিন্তু ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি সাফ জানিয়ে দেন যে ঠিকই এই মূর্তি সরিয়ে ফেলা হবে। এবং এই মূর্তিতে ঠিক কি ছিল? দুটো পায়ের উপরে একটা ফুটবল, যার মধ্যে লেখা ব অর্থাৎ বিশ্ব বাংলা লোগো। আমরা দেখলাম যেমন আশ্বাস দিয়েছিল ফুটবল প্রেমীদের ক্রীড়ামন্ত্রী, ঠিক তার 2 দিন পরেই কিন্তু সেই আশ্বাস পূরণ হলো এবং সেই মূর্তি আপাতত ভাঙার কাজ শুরু হয়ে গেছে। রোমেলা, বেশ, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সেদিন ঠিক কি বলেছিলেন শুনুন।
পিডব্লিউডি কে আমরা ওটা সরাবার জন্য আমরা চিঠি করেছি। খুব তাড়াতাড়ি ওই মানে যে অদ্ভুত যে মূর্তিটা রয়েছে সেটা ওখান থেকে সরানো হবে, এবং পাশাপাশি সেখানে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের কোনো বিশেষ ফুটবলারের আমরা সেখানে মূর্তি স্থাপন করার কথা পরবর্তী সময়। আর এদিকে নির্দেশ এলো তৃণমূল ভবন খালি করার, বাইপাসের ধারে তৃণমূল ভবন খালি করার নির্দেশ। তৃণমূল ভবন খালি করার নির্দেশ বাড়ির মালিকের। তপসিয়ার তৃণমূল ভবন সংস্কারের জন্য বন্ধ ছিল, বাইপাসের ধারে নতুন ভবন তাই ভাড়া নেওয়া হয়। এবার বাড়ির মালিক কেন এই নির্দেশ দিলেন জানবো। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ইতিমধ্যে সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2 মাসের মধ্যে ওই বাড়িকে ছাড়তে হবে, এবং ওই বাড়ির যিনি মালিক, মডার্ন ডেকোরেটসের মালিক যিনি ছিলেন মন্টু শাহ, তার তরফ থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার বক্তব্য যে 4 মে ফল বেরোনোর পর ওই বাড়ি লক্ষ্য করে পাথর ইট ছোড়া হয়েছে, এবং যে অবস্থা তাতে ওই বাড়িতে কোনোভাবেই তার প্রপার্টি তারা মনে করছেন যে নষ্ট করতে পারবেন না, এবং সে কারণে তিনি বলেছেন যে ওই বাড়িকে ছেড়ে দিতে হবে। তুমি জানো যে 2022-এ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তপসিয়াতে তাদের যে তৃণমূল ভবন রয়েছে সেটাকে সংস্কার করা হবে, পরিবর্তে তারা নতুন বাড়ি খুঁজছিলেন। তখনই হচ্ছে মন্টু শাহর এই বাড়ি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাড়া নেওয়া হয় ক্যানাল সাউথ ইস্ট রোডে, এবং গত কয়েক বছর ধরে এখানেই বিভিন্ন কাজ তারা করেছেন। শেষমেশ সেই বাড়িকেই ছেড়ে দেওয়ার কথা বাড়ির মালিকের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। তৃণমূলের বক্তব্য, তারা এই বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের দলীয় কাজকর্ম কোন অফিস থেকে পরিচালনা করা হবে। ওকে আবির, বাড়ির মালিক ঠিক কি বলছেন শোনা যাক। আপনার বাড়িতেই তো বাইপাসের ধারে তৃণমূল ভবন, সেটাকে আপনি খালি করতে বলেছেন? হ্যাঁ, মৌখিক বলেছি। কাকে জানিয়েছেন এবং কতদিন সময় দিয়েছেন? আমি 2 মাস টাইম নিয়েছি, যাকে জানাবেন তাকে জানিয়ে দিয়েছি। তারা কিছু উত্তর দিয়েছেন? তারা বলেছেন আমি 2 মাসের মধ্যে খালি করে দেবে। মৌখিক, কোনো লিখিত নেই, চিঠিপত্র নেই, কিচ্ছু নেই। আর যখন আপনার বাড়িটি আপনি ব্যবহার করার জন্য দিয়েছিলেন তখন কি কোনো লিখিত হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। তাতে কি লেখা ছিল? 2 বছরের জন্য নিয়েছিল, তারপর 2 বছর 4 বছর নিয়েছে, এবার ওরা ইও শেষ হয়ে গেছে। বাড়ি ফিরিয়ে নেওয়ার কারণটা কি? 4 তারিখে এর সময় ওই বাড়িতে ইট মারা বুক ভেঙে দেওয়া, বাড়ি ড্যামেজ হয়ে যাবে, কিন্তু বাড়িটা যদি ড্যামেজ হয় আমারই তো হবে। এইসব কারণে, আর কিছু না। এই বাড়িটা যে আপনি আপনার কাছ থেকে তৃণমূল ভাড়া নিয়েছিল তার পরিবর্তে তারা আপনাকে কোনো টাকা দিত? সে বিনা পয়সা নেয়নি কেউ। সেই টাকা অর্থ আপনাদের মিটিয়ে দিয়েছে পুরোটা, তাই তো? হ্যাঁ।